আমি কবে ভেবেছিলাম আমার জীবন এইভাবে বদলে যাবে। সবকিছু কত ভালো ছিল, একজন ভালো স্বামী, দুটো মিষ্টি বাচ্চা, কিন্তু তামাক সবকিছু বদলে দিয়েছে। এখন এই ছড়িয়ে পড়া ক্যান্সারকে আমার চেহারা থেকে কেটে ফেলতে হবে। এখন কিছুই আগের মতো থাকবে না। তামাক আমার জীবন নষ্ট করে দিয়েছে। খৈনি, গুটখা, তামাক, জর্দা, পান মশলা আপনার জীবন তছনছ করে দেয়। কখনো কখনো আমি ভাবি যে এই সিগারেট বিড়ি খাওয়ার ফল কি হতে পারে। এর কারণে কি আমার স্ট্রোক হতে পারে, যা আমাকে আমার পরিবারের উপর বোঝা বানিয়ে দেবে? এটা কি আমার ফুসফুসের ক্যান্সারের কারণ হয়ে দাঁড়াবে? এটা কি আমায় মুখের ক্যান্সার, হৃদয় রোগ বা এমফেসিমার দিকে ঠেলে দিতে পারে? এরপর যখনই আপনি সিগারেট বা বিড়ি খাওয়ার কথা ভাববেন, তখনই নিজেকে জিজ্ঞাসা করবেন, এই সিগারেট বা বিড়ি খাওয়ার কি পরিণাম হতে পারে। তামাকজাত পদার্থ আজই বর্জন করুন। সাহায্যের জন্য কল করুন 1800-112356 অথবা মিস কল দিন 0112290170 Smoking is injurious to health. Smoking causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। ওকে আক্রমণ করে কোনো ফল হবে না, তার চেয়ে বরং এইবার রহস্যের প্রকৃত অধ্যায় শুরু হলো, তাই না ক্যাপ্টেন? এই ভয়ঙ্কর জন্তুটা এদের পোষা, দেবীরানীও এদের এজেন্ট। যত শিগগির পারেন আপনি আপনার লোকজন নিয়ে জায়গাটা ঘিরে ফেলুন। আমি এই গুহার মধ্যে ঢুকবো। এর মধ্যে কোনো কিন্তু নেই ক্যাপ্টেন। মেঘনাথকে বাঁচানোর শেষ প্রচেষ্টাটুকু আমায় করতেই হবে। আমার কাছে বন্দুক আছে, তাই সহজে কেউ আমায় কাবু করতে পারবে না। এই গুহার রহস্য আমি জানতে চাই। আজ রাতেই আপনি আপনার সমস্ত লোকজন নিয়ে গুহাটি ঘিরে ফেলুন। তারপর যদি দেখেন 2-4 ঘন্টার মধ্যে আমরা বেরোচ্ছি না, তখন গুহাটি আক্রমণ করবে। তাহলেও আপনি আসুন, কারণ এইভাবে একা আমি ফেলে রেখে যেতে পারি না। এখন আপনি যান এবং আপনার লোকজনদের ডেকে আনুন। ওরা এসেছিল আপনাদের আঘাত করার জন্য, আর কে জানে আবির্বাবু বেঁচে আছেন কিনা। পাগল হয়েছেন আপনি? তাহলে আমাদের সব পরিকল্পনা বানচাল হয়ে যাবে। এক কাজ করুন, আপাতত আমাদের যা করণীয় তা হলো ওকে শুধু অনুসরণ করা। এইভাবেই আমাদের ড্রাগন পাহাড়ে ঢুকতে হবে। হ্যাঁ, আপনাদের লোকজন সব তৈরি তো?
আরে অর্ণব, তুমি এখানে? ওখানে রাখো। এখানে এসব রান্না কে করছে? শুধু ভাত তরকারি কেন, আপনাদের জন্য মোচার ঘন্ট, শুক্তো এসবেরও আয়োজন করতে পারি। যদিও এটা স্বীকার করতে হবে যে তোমাদের বুকের পাঠা আছে। তোমাদের এখানে হাত পা বেঁধে রেখে দেওয়ার জন্য সত্যি আমি দুঃখিত, কিন্তু আমারও অন্য কোনো উপায় ছিল না। তবু আবার আমি বলছি, আমি দুঃখিত, কিছু মনে করো না তোমরা। আর আমি এটা সবসময় মনে করি যে আমার অধিকার আছে যে আমি তোমাদের তুমি বলে ডাকতে পারি। ওই বাবু টাবুগুলো আমি হাঁটিয়ে দিলাম, তার কারণ ওগুলোও বড় কৃত্রিম লাগে। আমাদের খিদে নেই, কিন্তু কিন্তু কে আপনি, আর আপনার পরিচয়টা ঠিক কি, সেটাই আমাদের সব থেকে আগে জানা প্রয়োজন। চেনা জানা তো হবেই, তোমরা যখন এসেই পড়েছ। কিন্তু তার আগে খাবারটা খেয়ে নিতে হবে। অতিথি অভুক্ত সেটা আবার আমি দেখতে পারি না। আমি কে, আমার পরিচয় জানতে চাও? কিন্তু সভ্য জগতের বাইরে গিয়ে এখানে কি উদ্দেশ্য সাধন করতে চলেছেন আপনি? না, একদম ভুল কথা। সভ্য সমাজ বলতে তোমরা যেটাকে বোঝাও সেটা আসলে বর্বর সমাজ। আর আমার পরিচয় জেনে তোমাদের কি হবে? তোমাদের এই সভ্য সমাজে আমি তো হারিয়ে গেছি। এখনকার দিনের ছেলেরা থোড়াই আমায় চিনতে পারবে। আমার নাম হচ্ছে ডক্টর অরিন্দম রায়চৌধুরী। ডক্টর রায়চৌধুরী? হ্যাঁ, একদম ঠিক ধরেছ। আমি সেই ডক্টর অরিন্দম সেই রায়চৌধুরী। বিতর্কিত বিজ্ঞানী? তোমাদের সব প্রশ্নের জবাব আমি দেব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি সেই শর্ত? তোমাদের প্রশ্নের জবাব দেবার পর যা আমি অনুরোধ করব সেটা তোমাদের রাখতে হবে। অনুরোধ কি সেটা না জেনে কথা দেওয়া কি সম্ভব ডক্টর চৌধুরী? ঠিক আছে, তাহলে তোমাদের প্রশ্নের উত্তরটা জেনে নাও। আমি ডক্টর অরিন্দম রায়চৌধুরী, একজন সত্যসন্ধানী বিজ্ঞানী। তোমাদের সভ্য সমাজ আমাকে দিয়েছে অবহেলা, অপমান, বঞ্চনা। তা যদি না হতো তাহলে এত দূর একটা গুহাতে এসে আমি গোপনে লুকিয়ে লুকিয়ে আমার গবেষণা চালাতাম না। কি ধরনের অপমান আপনাকে সহ্য করতে হয়েছে? কি অপমান আর অকৃতজ্ঞতার বোঝা ওরা আমার মাথায় চাপাতে চেয়েছিল, তার নজির ইতিহাসে রাখার মতো। আমার নামে খুনের অভিযোগ এনে আমার বডি ওয়ারেন্ট বার করে দিয়েছিল। আপনি বলুন ডক্টর বাবু, আপনি বলুন, চুপ করে থাকবেন না, বলুন। এর আগে আমি বাস করতাম কলকাতায়। সেখানে আমার ল্যাবরেটরি ছিল, ভবানীপুরের রূপচাঁদ মুখার্জি লেনে। পেশা আমি একজন ডাক্তার ছিলাম। তারপর? মানুষের শরীর যাতে জরা ব্যাধির থেকে মুক্তি পায়, মানুষের শরীর যাতে দীর্ঘায়ু হয়, এর উপায় জানার জন্য আমি গবেষণা শুরু করি। নিশ্চয়ই কোনো অসামাজিক উদ্দেশ্য নেই। তুমি কি বলতে চাও আমি বুঝেছি অর্ণব। দেখো, দীর্ঘায়ু অনেক বিড়ম্বনার, ফলে সুস্থ মানুষকে, যেটা আমাদের সমাজের জন্য খুব ক্ষতিকারক হতে পারে। দেখো, এমন অনেক বিশেষ বিশেষ মানুষ আছে যাদেরকে আমরা আরও বেশ কিছুদিন বাঁচিয়ে রাখতে পারতাম, তাহলে আমরাই অনেক লাভবান হতাম। উদাহরণস্বরূপ আমি তোমায় বলতে পারি, যেমন ধরো রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ কিংবা রবীন্দ্রনাথ ঠাকুর। এরা যদি আরও 50 বছর বাঁচত তাহলে আমরা কত লাভবান হতাম। নিউটনের মতো বিজ্ঞানীদের, বা লেনিন, মার্কস, হৌচিমিনের মতো
রাষ্ট্রনেতাদের যদি আমরা আরও কিছুদিন বাঁচিয়ে রাখতে পারতাম, তাহলে আমাদের পৃথিবী কত লাভবান হতো। এরা প্রত্যেকেই জন্মে নিজেদের কাজ করেছে, কিন্তু আবার অনেকে কাজ শেষ হওয়ার আগেই মারা গেছে। তো আমরা যদি আরও বেশি দিন এদের বাঁচিয়ে রাখতে পারতাম, তাহলে আমাদের এই সমাজ, বিশ্ব আরও অনেক বেশি লাভবান হতো। তাই জন্য সেই লাভ থেকে আমরা কিন্তু কিছুটা বঞ্চিত হয়েছি। যেটা আমাদের পাওনা সেটা আমরা পাইনি। আপনি বলুন। অবশ্যই সম্ভব। আমাদের বার্ধক্যের মূল কারণটা জানতে হলে আমাদের অগ্রসর হতে হবে মূল লক্ষ্যের দিকে। এই নিয়ে নানান বিজ্ঞানীর নানান রকম মত আছে। আমার গবেষণা থেকে আমি যেটা জেনেছি সেটা হচ্ছে লক্ষ লক্ষ জিন নিয়ে তৈরি হয় একটা ক্রোমোজোম, আর ক্রোমোজোম থেকে তৈরি হয় কোষ। জন্ম থেকে সেই কোষের সাহায্যেই আমরা সারাটা জীবন চলি, অবশেষে মৃত্যুর দিকে এগিয়ে যাই। সেই কোষকে যদি আমরা গবেষণা করে তার কিছু একটা বার করতে পারি, যেটা দিলে মানুষ আরও সতেজ হবে, আরও দীর্ঘায়ু হবে, আরও প্রাণবন্ত হবে, আরও বেশি দিন বাঁচবে, সেটা করা যেতেই পারে। আমি সেই গবেষণার দিকেই এগিয়ে যাচ্ছিলাম আজ থেকে 35 বছর আগে। আমি আমার এই স্বপ্ন নিয়েই গবেষণা শুরু করেছিলাম। প্রথমে আমি গবেষণা শুরু করি উদ্ভিদের ওপরে। উদ্ভিদের ওপর গবেষণা করে আমি সাকসেস পেলাম। তারপর ছোটোখাটো জীব যেমন গিনিপিগ, ব্যাঙ, খরগোশ, তাদের ওপর গবেষণা চালালাম এবং তাতেও সাকসেস পেলাম। তারপর আমার মনে হয় একজন মানুষের ওপর এক্সপেরিমেন্ট না করলে আসল জিনিসটা বুঝতে পারবো না। কারণ মানুষের শরীর সূক্ষ্ম কলকবজা দিয়ে তৈরি, কিন্তু তার জন্য তো একটা সুস্থ সবল মানুষ চাই। পাবো কোত্থেকে? কে নিজের প্রাণ উৎসর্গ করে গবেষণার জন্য আমাকে পরীক্ষা করতে দেবে, জীবনকে তুচ্ছ করে? কিন্তু আমার ভাগ্য ভালো যে একজন মানুষকে পেলাম, আমার ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট। একদিন বসে আছি, এমন সময় ডাক্তারবাবু, কদিন ধরে দেখছি আপনি খুব চিন্তা করছেন, কারণটা জানতে পারি? হ্যাঁ, তুমি ঠিক ধরেছ সুভাষিস। একটা চিন্তা আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে, কিন্তু সেই চিন্তা তুমি দূর করতে পারবে না। না, চিন্তার কারণটা জানতে পারলে চেষ্টা করতাম, এই আর কি। সুভাষিস, তুমি আমার সহকর্মী, তোমার কাছে কিছুই লুকোবার নেই। আসলে আমি আমার এক্সপেরিমেন্ট নিয়ে খুব বেশি চিন্তিত। কিন্তু আমরা তো প্রায় সফল। উদ্ভিদ, গিনিপিগ, ইঁদুর, এদের উপরে এক্সপেরিমেন্ট করে। এরপর একটা মানুষের ওপর এক্সপেরিমেন্ট করতে চাই, কিন্তু মানুষ পাবো কোথায়? কে লড়বে মৃত্যুর সাথে আমাদের স্বার্থে? ডাক্তারবাবু, আমি রাজি। আপনার এই পরীক্ষাটা আমার উপর করতে পারেন। মৃত্যুকে আজ নয়তো কাল আমাকে বরণ তো করতেই হবে। তুমি চিন্তা করো না, আমার উপর বিশ্বাস রাখো। যাও, তৈরি হয়ে নাও। সুভাষিসের শরীরে ওষুধটা প্রয়োগের 4 ঘন্টা পরে সুভাষিস মৃত্যুর মুখে ঢুলে পড়ে। সুভাষিস, যে ছিল আমার এই পৃথিবীতে সবচেয়ে বেশি আপনজন, দীর্ঘ 10 বছর আমার গবেষণায় যে ছিল আমার ছায়া সঙ্গী, যে তার সর্বস্ব দিয়ে, এমনকি তার প্রাণ দিয়েও আমার গবেষণায় আমায় সাহায্য করে গেল। সুভাষিস, কি হয়েছে তোমার? সুভাষিস,
কিছু তো বলো সুভাষিস। সুভাষিস, মেয়েকে তোমার কাছে রেখে আমি বারবার বারণ করা সত্ত্বেও সে জোর করে সে তার সম্পত্তি আমাকে দিয়ে গেল। কিন্তু সভ্য জগতের বাইরে গিয়ে এখানে কি উদ্দেশ্য সাধন করতে চলেছেন আপনি? আদিবাসী ও দেবী রানীর সাথেই বা আপনার সম্পর্কটা ঠিক কি? আর একটা প্রশ্নের উত্তর হলো, দেবী রানী তারই মেয়ে, তার সমস্ত দায় দায়িত্ব আমার। গবেষণা বন্ধ করে দেওয়ার মানে সুভাষিসের যে বলিদান সেটা ব্যর্থ করে দেওয়া। আর আমি গবেষণা বন্ধই বা কেন করে দেব যখন আমি জানতাম আমি সঠিক, কিন্তু প্রয়োগ পদ্ধতিতে কিছু ভুল আছে। কিন্তু আমি জানতাম আমি সফল হবই, গবেষণা বন্ধ করব না। কিন্তু কথাটা হলো, এবার আমি কার ওপর প্রয়োগ করব? সুভাষিসের মতো জীবন বলিদান দিয়ে বিজ্ঞানের ভবিষ্যতের স্বার্থে কে এগিয়ে আসবে? কেউ তো আসবে না। আর সেই জন্য আমার গবেষণার জন্য আমার শুধুমাত্র সুস্থ জীবনের দরকার ছিল। তারপর আমি অন্ধকারের বাঁকা পথ ধরতে শুরু করলাম। তখন সবাই মাত্র দেশ ভাগ হয়েছে। হাজার হাজার ছিন্নমূল উদ্বাস্তু সীমান্ত পেরিয়ে এপার বাংলায় পালিয়ে আসছে। সুষ্ঠু পুনর্বাসন অনেকেই পাচ্ছে না। তারা রাত কাটাতে বাধ্য হচ্ছে শিয়ালদা স্টেশনে, বাড়ির বারান্দায়। আমি মানুষ চুরি করা শুরু করলাম। মানুষ চুরি? কিন্তু এই কাজ আপনি করতেন কিভাবে? নমস্কার, আপনি দেখছেন অ্যাডভান্স নিউজ। এই মুহূর্তে সব থেকে সেরা খবর রাতের আধারে কলকাতা ফুটপাথ থেকে নিখোঁজ একের পর এক মানুষ। তবে কে বা কারা এই কাজ করে চলেছে সে বিষয়ে কলকাতা পুলিশ এখনো কোনো তদন্ত করে উঠতে পারেনি। এদেরকে ধরে এনে বছরের পর বছর গবেষণার নামে দিনের পর দিন, বছরের পর বছর হত্যাকাণ্ড চালানোর অধিকার আপনাকে কে দিয়েছে? এক এক নির্মম হত্যাকাণ্ড। ওদেরকে বাঁচিয়ে রেখে লাভ কি? অর্ধেক তো না খেতে পেয়ে মরে যাবে। তার থেকে এরা যদি নিজেদের জীবনকে উৎসর্গ করে, তাদের বিজ্ঞানের নতুন ইতিহাস লেখা শুরু হবে। বিজ্ঞান নতুন আলোর পথ দেখবে। তো এবার কি হবে? এভাবে একটার পর একটা মানুষ আমার জীবন থেকে চলে গেল। আমি বুঝতে পারলাম আমার গবেষণায় মারাত্মক কিছু একটা ত্রুটি আছে। কিন্তু কি ত্রুটি আছে সেটা বার করবার জন্য আমায় গবেষণা চালিয়ে যেতে হবে। আর যদি গবেষণা চালিয়ে যেতে হয় তাহলে তো আমার আরও মানুষের দরকার। গবেষণা আমার বন্ধ ছিল না, গবেষণা চলছিল। কিন্তু তারপর কি হলো? এক মারাত্মক বাধা এলো অন্য জায়গা থেকে। মারাত্মক বাধা। কলকাতা ছেড়ে পালালাম। গোপনে সমস্ত সম্পত্তি বিক্রি করে শুধুমাত্র ল্যাবরেটরির কয়েকটা অতি প্রয়োজনীয় সামগ্রী এবং সুভাষিসের মেয়েকে সঙ্গে নিয়ে সর্বপ্রথম গিয়ে উঠলাম এলাহাবাদে। আমার এক পুরনো সতীর্থ ওখানকার কলেজে অধ্যাপনা করত। দেবীরানীকে ওর কাছে রেখে এবার আমি বেরিয়ে পড়লাম সম্পূর্ণ একা। সাময়িক হতাশা যে আমার গ্রাস করেনি তা নয়, কিন্তু বেশি দিন করতে পারিনি। আমি পৃথিবীর নানান প্রান্তে ঘুরে বেড়াতে লাগলাম। কত মানুষজন দেখলাম, কিন্তু একটা জিনিস লক্ষ্য করলাম যে মানুষের রীতিনীতি, পোশাক পরিচ্ছদ, ভাষা আলাদা হলেও অন্তরটা কিন্তু একই। তারপর আমি আস্তে আস্তে এখানে এসে পৌঁছলাম। একটা অদ্ভুত নেশা আমায় চেপে ধরল। এখানকার আদিবাসীদের দেখে আমার ভীষণ ভালো লাগলো। তাদের সরলতা, তাদের বিশ্বাস এখনো পর্যন্ত অটুট আছে। কোনো রকম ভণ্ডামি, কোনো রকম শয়তানি তাদের এখনো পর্যন্ত স্পর্শ করতে পারেনি। তারপর
আমি খুঁজে পেলাম এক আশ্চর্য জিনিস। ডিমটা আমি পরীক্ষা করে দেখলাম যে তার ভেতরে তখনও প্রাণ ছিল। আমি এক বিশেষ প্রক্রিয়ায় ল্যাবরেটরিতে ডিমটা ফুটিয়ে বাচ্চা বার করলাম। একটা অদ্ভুত টিকটিকির মতো একটা বাচ্চা বেরোলো সেখান থেকে। অবিশ্বাস্য হলে সেটাই সত্যি। ব্যাপারটা বিস্ময়কর কিন্তু সত্যি, কিন্তু এক্ষেত্রে সম্ভব হয়েছে। আমার মনে হয় এই ডিমটা কোটি কোটি বছর আগে থেকে শৈত্যপ্রবাহ বা বরফের নিচে চাপা পড়েছিল, তাই জন্য কোনো প্রাকৃতিক দুর্যোগ বা ভূমিকম্প একে নষ্ট করতে পারেনি। যেমন উদ্ভিদের বীজ বছরের পর বছর ঘুমিয়ে থাকতে পারে, তারপর মাটি জল এসবের ছোঁয়া পেয়ে তার ভেতরে প্রাণ আসে, তার ভেতর থেকে অঙ্কুর বেরিয়ে আসে, আর সেই অঙ্কুরই হচ্ছে সেই ডিমের থেকে ভেতর থেকে পাওয়া যে জীব সেটা। তারপর শুরু হলো এক নতুন জীবনের অধ্যায়। তোমরাই বোধহয় প্রথম সভ্য সমাজের মানুষ যারা এই ঘটনাটা জানতে পারে, এর আগে কেউ পারেনি। তখন আমার মাথায় একটা নতুন পরিকল্পনা এলো। পরিকল্পনা? আমার প্রথম কাজ ছিল ওই দুর্গম পাহাড় উপত্যকার ভেতরে একটা ল্যাব তৈরি করা। অনেক কষ্ট করে একটা ল্যাব তৈরি করলাম, অত্যাধুনিক যন্ত্রপাতি তাতে লাগালাম। তখন সেই প্রাণীটা ছিল ছোট, সবে হাঁটতে শুরু করেছিল। ওর ওপর বৈজ্ঞানিক প্রক্রিয়া লাগিয়ে আমি ওকে খুব তাড়াতাড়ি বড় করলাম। বছর খানেকের মধ্যে সেটা একটা বিশাল আকারের প্রাণীতে দাঁড়ালো। তখন আমি শুরু করলাম আমার অসম্পূর্ণ গবেষণা। কার্যসিদ্ধির পথ যে খুব একটা সহজ ছিল তা নয়, কিন্তু কৌশলে আমি কার্যসিদ্ধি করিনি। তোমরা তো এই আদিবাসীদের জানো, এদের নানান ধরনের ধ্যান ধারণা কুসংস্কারে মেনে নেওয়া, ভূত প্রেত দৈত্য দানব এসবও যেমন মানে, তেমনি আবার ধর্মবিশ্বাসীও এদের মধ্যে আছে প্রচুর লোক মানে। এভাবে লোকচক্ষুর আড়ালে আমি আমার গবেষণা চালিয়ে যাচ্ছিলাম। আমার জীবনে একটাই সার্থকতা ছিল, আর সেটা হলো জগৎজয়ী হওয়া। তোমাদের সবার অনুরোধে আমি আমার সমস্ত গুপ্ত কথা তোমাদের জানিয়ে দিলাম। আশা করি আমি যে অনুরোধ তোমাদের করেছিলাম তোমরা সেটা রাখবে। তোমাদের তো রাজি হতেই হবে আগন্তুক বন্ধুরা। পৃথিবীর এক নিরালা কোণে আমি যে নিজস্ব গবেষণাগার তৈরি করেছি সেখানে আজ পর্যন্ত কেউ নাক গলাতে পারেনি, কিন্তু আজ তথাকথিত কিছু স্বার্থপর মানুষ এখানে আবার হানা দিয়েছে। সেটা আমি সহ্য করব না। ডক্টর রায়চৌধুরী, আপনি কিন্তু আমাদের বিধায় সন্দেহ করছেন। আমাদের মূল উদ্দেশ্য ছিল শুধুমাত্র ড্রাগন পাহাড়ের প্রকৃত রহস্য ভেদ করা। মূর্খ! এই দুঃসাহসের পরিণাম তোমাদের নিজেদেরই বহন করতে হবে। সিংহের গুহায় একবার কেউ নিজে থেকে ঢুকলে সিংহ তাকে ছেড়ে কথা বলে না। আমি তোমাদের সব খবর রাখি। নিজেদের খুব চালাক আর হিসেবি মনে করো, তাই না? কিন্তু আমরা যে আপনার শর্তে রাজি হয়েছি সে কথা তো আমরা একবারও বলিনি আপনাকে। তোমাদের মতামতের কোনো দাম নেই আমার কাছে। ড্রাগন পাহাড় আমার রাজ্য, এখানে আমাকে বাধা দেবার মতো কেউ নেই। আমার জীবন আমার গবেষণার কাহিনী শোনাবার আগে তোমাদের একটা শর্ত দিয়েছিলাম। সব কিছু জানাবার পর অনুরোধ করেছিলাম তোমাদের, শুনলে না। আমার অনুরোধ রাখা ছাড়া তোমাদের উপায় কি? তোমরা নিজেদের স্বেচ্ছায়
এই ভয়ঙ্কর রাস্তায় পা দিয়েছ। এখানে ঢোকার পথটা খোলা, বেরোনোর পথটা বন্ধ। তাছাড়া গবেষণার জন্য তো আমার কতগুলো মানুষের দরকার। প্রত্যেক বৈশাখী পূর্ণিমার রাতে আমি অপেক্ষা করে থাকি। আমি বিনিদ্র রজনী যাপন করি। আজ আমার পোষ্যকে আমি কোনো আদিবাসী যুবক দেব না, দেব শহরের শিক্ষিত বাঙালি। আমার নতুন গবেষণার যা যা প্রয়োগ করার সেটা আজই আমি করব তোমাদের ওপর। দেবীরানী, আমার 30 বছরের গবেষণার সেই স্বপ্ন আজকে সার্থক হবে। তোমরাই হবে এই পৃথিবীর প্রথম মানুষ জরা ব্যাধি মুক্ত দীর্ঘজীবী। মানুষ থেকে অতি মানুষ বানাবার স্বপ্ন সেটা আজ সার্থক হবে। এদেরকে ধরে এনে বছরের পর বছর গবেষণার নামে দিনের পর দিন বছরের পর বছর হত্যাকাণ্ড চালানোর অধিকার আপনাকে কে দিয়েছে? এক এক নির্মম হত্যাকাণ্ড। আমি নির্মম? তোমাদের মতো সভ্য মানুষের ন্যায় নীতি মূল্যবোধ নিয়ে আমার বিন্দুমাত্র সভ্যতা আর অগ্রগতির পথে চায় আরও রক্ত রক্ত রক্ত। সেই নিয়ে বিন্দুমাত্র আমার কোনো সংকোচ নেই। দরকারে আরো 2টো প্রাণ বলিদান হবে মানুষের কল্যাণের জন্য। জ্যাঠামণি, জ্যাঠামণি, সর্বনাশ হয়ে গেছে, আমাদের গুহা আক্রান্ত। আক্রমণকারীকে কারা তো স্পর্ধা? ক্যাপ্টেন সিং তার দলবল নিয়ে এসে ঘিরে আক্রমণ শুরু করেছে। ক্যাপ্টেন সিং মানে সেনাবাহিনীর সেই ছুঁচোটা নিজের সমস্ত কাজ ছেড়ে কয়েক মাস যাবৎ এই উপত্যকার বাতাসের ঘ্রাণ নিয়ে বেড়াচ্ছে। ঠিক বলেছো জ্যাঠামণি। আর আমাদের পোষা ডায়না গুলির শব্দের আওয়াজে ছুটতে পালিয়েছে। কি বলছো তুমি? এই বিশ্বাসঘাতকগুলোর জন্যই এরকম হয়েছে। এদের সব কিছু পূর্ব পরিকল্পিত ছিল, কিন্তু আমি এদের রেহাই দেব না। আমি এত দূর পালিয়ে এসেছি শুধুমাত্র এদের হাত থেকে বাঁচার জন্য, কিন্তু এরাও আমাকে রেহাই দিল না। ঠিক আছে, এই সিরিঞ্জের তরল ওষুধ তোমাদের শরীরের মধ্যে আমি পুশ করে দেব। 8 ঘন্টার মধ্যে তোমরা পক্ষাঘাতগ্রস্ত হবে আর কারোর সাথে বেইমানি করতে পারবে না। ইউ আর আন্ডার অ্যারেস্ট ডক্টর অরিন্দম রায় চৌধুরী। আপনি শান্ত হয়ে চেয়ারে বসুন। দেবীরানী, আমার শরীরটা খুব খারাপ লাগছে। আমার একটা অ্যানালজেসিক এনে দেবে? হ্যাঁ, এখনই আনছি। এই অ্যানালিসিসে কি শরীর খারাপ সারবে? তা জানি না। তাও জানেন, দেবীরানীর প্রাপ্য মর্যাদাটা দিতে পারলাম না। আপনারা সবাই আমাকে দোষী সাব্যস্ত করছেন, কিন্তু যার চোখে এখনো আমি হিরো। ভাবতে পারেন, এই ইঞ্জেকশনটা আমি নিজের শরীরে নিয়ে নিলাম। আজ বুঝতে পারছি আমি কত জীবনে পাপ করেছি। শরীরে খুব ব্যথা হচ্ছে। মনে হচ্ছে শরীরটা গলে যাচ্ছে। আমার শেষ এক্সপেরিমেন্ট আমি নিজের উপর করলাম। জানি আমি মারা যাব। আমার একটা শেষ অনুরোধ, দেবীরানী কিছু করেনি। জেঠুমনি, জেঠুমনি, জেঠুমনি।
সবাই মিলে জেঠুকে বাঁচতে দিল না। জেঠু জেঠু তুমি এইভাবে যেতে পারো না আমাকে ছেড়ে। জেঠুমণি জেঠুমণি উনি আগে থেকেই আমাকে বলেছিলেন যাতে কোনোদিন কোনোভাবে পুলিশের কাছে আমাকে ধরা না পড়তে হয়। তারই পরিকল্পনা মাফিক চলছিল এটা। এখন আর আমার কোনো আপত্তি নেই। চলুন, আমাকে নিয়ে চলুন। ক্যাপ্টেন সিং, আপনি দেহটাকে ইমিডিয়েটলি ফরেন্সিকে পাঠান। এটা করলে আমরা হয়তো জানতে পারবো যে উনি ঠিক কী ধরনের অ্যান্টিডোজ ব্যবহার করতেন। এটা হয়তো আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাজেও লাগতে পারে। আমি আপনার মতো পুলিশ অফিসার হব আর আর বন্দুক নিয়ে ক্রিমিনালদের তাড়াবো। তোমার অন্যান্য গল্পগুলোর থেকে এটা সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, এরকম আরও অনেক অভিযানের কাহিনী রয়েছে। তা না হয় অন্য দিন বলবো। আজ তাহলে আসি। অন্ধকার জগতে মুক্তির শিখা জ্বালাতে মানব মনে জন্ম নেবে সত্যের মহাবীর। অন্ধকার জগতে মুক্তির শিখা জ্বালাতে মানব মনে জন্ম নেবে সত্যের মহাবীর। বীর 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 মহাবীর, বীর 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 মহাবীর। ধর্মের নামে মৃত্যুর খেলায় মেতেছে যারা, সত্যের বাণী বিনাশ করতে আসছে মহাবীর। ধর্মের নামে মৃত্যুর খেলায় মেতেছে যারা, সত্যের বাণী বিনাশ করতে আসছে মহাবীর। অকাল মৃত্যু দেখাবে সেই মানব, অকাল মৃত্যু দেখাবে সেই মানব। বীর 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 মহাবীর, বীর 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 মহাবীর। অগ্নিগর্ভে ভিজে কেশবে রক্তের বলিদান রুখতে মানব মনে জন্ম নেবে সত্যের মহাবীর। অগ্নিগর্ভে ভিজে কেশবে রক্তের